এই হচ্ছে অবস্থা। দেখুন এইখানটায় দেখতে পাচ্ছেন যে ফাঁকা, গতকাল একটি টোটো এখানে পড়ে গেছিল। এই যে কাঠের পাটাটা লাগানো নেই, দেখুন খোলা, আমি হাতে করে তুলে দেখাচ্ছি। দেখুন এই দেখুন এইভাবে রাখা রয়েছে মানুষকে বাঁচানোর জন্য। গণেশপুর ফেরিঘাটে বেহাল কাঠের সাঁকো, বাড়ছে দুর্ঘটনা। সংস্কার না হলে ঘাট বন্ধের হুঁশিয়ারি প্রশাসনের। খানাকুল 2 নম্বর ব্লকের গণেশপুর ফেরিঘাটের বর্তমান চিত্র কার্যত ভয়াবহ। কাঠের সাঁকো ভাঙাচোরা, ফাঁক ফোকর স্পষ্ট, লোহার রেলিং ও চ্যানেল ক্ষয়ে গিয়ে নড়বড়ে অবস্থা। ফলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। জানা গেছে খানাকুল 2 পঞ্চায়েত সমিতি থেকে 9,25,000 টাকা 6 মাসের জন্য এই ঘাট ইজারা দেওয়া হয়েছে। ঘাট কর্তৃপক্ষের দাবি এর মধ্যে অর্ধেক টাকা ক্যাশে পরিশোধ করা হয়েছে, এমনকি 20,000 টাকা বিনা রসিদে দেওয়ার পরেই নিলামে অংশ নিতে পেরেছেন বলেও অভিযোগ। এরই মধ্যে কয়েকদিন আগে এক স্কুল ছাত্রী কাঠের সাঁকো থেকে নিচে পড়ে আহত হয়। অন্যদিকে টোটোর চাকা কাঠের ফাঁকে পড়ে গিয়ে বারবার বিপত্তির ঘটনা ঘটছে। 4 চাকা উঠলেই দুলে উঠছে কাঠের ব্রিজ। ভয়ে ব্রিজে ওঠার আগেই নেমে হেঁটে পার হচ্ছেন মাধ্যমিক পরীক্ষার্থী থেকে সাধারণ যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘাট নেওয়ার আগেই মেনটেন্স ছিল না, এখন পুরো দায়িত্ব আমাদের কাঁধে। পুরোপুরি মেরামত করতে গেলে প্রায় 7 লক্ষ টাকা লাগবে। কর্মচারীদের মাইনে, মেনটেন্স সব মিলিয়ে প্রায় 20 লক্ষ টাকা চাপ। প্রশাসন যদি কিছু কাট বা মেরামতের ব্যবস্থা করে দেয় আমরা খুব উপকৃত হব। অন্যদিকে খানাকুল 2 ব্লকের ভিডিও মোহাম্মদ জাকারিয়া স্পষ্ট জানিয়েছেন, দ্রুত ঘাট সারাইয়ের ব্যবস্থা না হলে বাধ্য হয়ে ঘাট বন্ধ করতে হবে। ঘাট বন্ধ হলে বিপাকে পড়বেন খানাকুলের বিস্তীর্ণ এলাকার মানুষ। দু নদীর ওপারের যোগাযোগ যেমন বিচ্ছিন্ন হবে, তেমনই বন্ধ হয়ে যাবে বহু কর্মচারী রুটি রোজগার। এলাকার সাধারণ মানুষ ও পরীক্ষার্থীদের একটাই দাবি, বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশ ও কাঠের সেতুর বদলে পাকা কংক্রিটের সেতু তৈরি করা হোক। ঘাট থেকে পঞ্চায়েত সমিতির চ্যাট অনুযায়ী ভাড়া নিয়মিত নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের প্রশ্ন, টাকা যাচ্ছেটা কোথায়? প্রশাসন কেন নজর রাখছে না? ঘটনাস্থল থেকে দেখুন বিস্তারিত তথ্য শুধুমাত্র নিউজ অগ্নি পর্দায়। সমস্যা দেখছেন এই ব্রিজের মধ্যে, এখন তো মাধ্যমিক পরীক্ষারও যাতায়াত করছে। না না, এই পাটাগুলো কিসের জন্য ফেলে রেখেছে? হ্যাঁ, এই যে পাটাগুলো কিসের জন্য ফেলে রেখেছে? এরকম একটা ব্রিজ তো নাকি? কি চাইছেন এখন? চাইছি বলতে পরিবর্তন চাইছি। আর এগুলো কি হচ্ছে? এগুলো তো সবাই তো যাচ্ছে, গাড়ি তো যাচ্ছে, মানে স্লিপ খাচ্ছে না, রাখার তো কোনো যুক্তিই নয়। আপনারা যে যাতায়াত করছেন এর জন্য কি টাকা দিতে হয়? টাকা তো দিতে হচ্ছে। কারা টাকাটা নিচ্ছে? ওই তো, ঘাট বলো। তারা কি রক্ষণাবেক্ষণ ঠিক মতো করতে পারছে না? তাদেরকে তো বলছি, তারা তো কোনো অ্যাকশন নিয়ে, তো বাবু বসে আছে, বাবুকে বললাম, বলছে আমার কি দায়িত্ব আছে, আমাকে বলেছে মাধ্যমিক পরীক্ষা আছে, প্রশাসন দায়িত্ব নেয় না। আর কি বলবো, আমার মধ্যে তো কোনো ফারাক নাই। তাদেরকে বলছি, প্রশাসন দাঁড়িয়ে আছে, প্রশাসনকে বললাম যে পাটাগুলো কোনো যুক্তিই নাই, তাহলে ফেলে দিতে বলো। গাড়ি তো স্লিপ করছে, আমি বলে নাই, যত মানুষ যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করুন। এই তো কিছুদিন আগে তো পড়ে গেছিলো, কে? তাহলে একটা মেয়ে পড়ে গেছিলো, স্কুল যাচ্ছিলো, সন্ধ্যাবেলা পাইপ যাচ্ছিলো, যে পড়ে গিয়েছিল, কেউ তো অ্যাকশনই নেয়নি। এগুলো তো দায়িত্ব দিতে হবে না? প্রশাসন তো খালি গেটের সামনে তো দাঁড়িয়ে থাকলে তো ওটা হবে না। কি হচ্ছে না হচ্ছে আরও তো মানুষ যাচ্ছে, জিজ্ঞাসা করুন না। আর এইখানে যে ব্রিজটার নামটা কি? এটা হচ্ছে গণেশপুর কাঠের। আপনার নাম? আমার নাম সন্ন্যাসী দড়ি, কাবিলপুর বাড়ি। কীরকম দেখছো? খারাপ আছে? অত্যন্ত খারাপ। কি চাইছো? যাতে তাড়াতাড়ি সম্ভব ব্রিজটা ঠিক হোক, নাহলে পরীক্ষা দিতে যেতে হবে। হেঁটে হেঁটে কেন? হেঁটে হেঁটে যাচ্ছ কেন? মানে ওনারা বললেন, যারা দাঁড়িয়ে আছেন সেই ভলেন্টিয়াররা, আচ্ছা আচ্ছা, নেমে যেতে। এই বাইক আসলেন নাকি? ব্রিজের অবস্থা খুবই খারাপ, হ্যাঁ। এই জন্য মানে কোন স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছ? জয়রামপুর পঞ্চায়েত। তোমার নাম? ফিরিজ সামন্ত। মাধ্যমিক পরীক্ষা? অবস্থা খুবই খারাপ, মানে পরীক্ষা দিতে যেতে কি সমস্যা হচ্ছে এখানে? সমস্যা বলতে উঠে গেছে, এই যে হ্যাঁ। তক্তারে উঠে গেছে, বিপজ্জনকভাবে কি আছে মনে হচ্ছে? পড়ে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা আচ্ছা, এই ব্রিজটা কি দেখছো এখন এর মুহূর্তে যে অবস্থা, যে যাতায়াতের জন্য কি উপযোগী? খুব একটা উপযোগী নয়। কি চাইছো? এটা পোলটা ভালো মতন হলে হ্যাঁ। একটু ভালো হয়। আর কোন স্কুলে যাচ্ছ? জয়রামপুর স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছি। হেঁটে কেন? এতে বাবা এগিয়ে গেছে, নেমে যেতে হচ্ছে, নেমে যেতে হচ্ছে। অবস্থাটা খারাপ। তোমার নাম? অমৃতা সর্দার। খুবই তো খারাপ অবস্থা। এটা জন্ম থেকে নিয়ে যখন হয়েছে তারপর থেকে না রিপেয়ারিং হয়েছে বলে তো আমার মনে হয় না, একই রকম রয়ে গেছে। কি চাইছেন এখন? নতুন আবার রিপেয়ারিং হোক বা হোক। আপনার নাম? আমার নাম অরূপ দে। ভাড়া নিচ্ছে? কত টাকা ভাড়া নিল বাইক আর একজন? যাওয়া নিল 15 টাকা।
15 টাকা। এটা কোন ঘাট? এটা হচ্ছে গণেশপুর গণেশপুর ঘাট। আপনার নাম? বিশ্বরূপ দাস। গণেশপুরের যে ফেরিঘাট আছে, ফেরিঘাট টেন্ডার হওয়ার পর রক্ষণাবেক্ষণ ঠিকমতো হচ্ছে না। কয়েকদিন আগে একটি স্কুলের ছাত্রী পড়ে গেছিলো, থুতু দিয়ে ঠিক ছাতুগুলোর মতো রেলিং লাগিয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেরকমভাবে মেরামত হয়নি। স্থানীয়দের অভিযোগ, এই বিষয়টা নিয়ে কী বলবে? আজকে একটি টোটো উল্টে গেছে, যেটা টোটোর চাকা বসে গিয়ে যে কোনো মুহূর্তে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। কী বলবেন বিষয় নিয়ে? খবর আমি পেয়েছিলাম, আমরা বলেছি ইমিডিয়েট রিপেয়ারিং করার জন্য। যদি রিপেয়ারিং ঠিকঠাক না হয় তাহলে শেষমেশ ঘাটটাকে বন্ধ করতে হবে। পরীক্ষা চলাকালীন যেহেতু হচ্ছে, খুব চেষ্টা করছি, আমরা আপ্রাণ চেষ্টা করছি, সবাই তো কাজের মধ্যে ব্যস্ত। কিন্তু এতদিন ধরে চেষ্টা করেননি কেন এখন? হ্যাঁ, তাহলে সেই জায়গায় যখন আপনারা 6 মাসের জন্য 9 লাখ টাকায় নিলেন, শুনুন 6 মাসের জন্য 9 লাখ টাকায় নিলেন, তখন হ্যাঁ। কেন হচ্ছে দাবি তুললেন না পঞ্চায়েত সমিতির মধ্যে? দাবি তুলেছিলাম। তা সেখান থেকে কি সাড়া দিয়েছিল? আমাদের পঞ্চায়েত সমিতিকে যখন কিছু বলছে যে আমরা কিছু করতে পারবো না, আমরা কিছু ওইসব দায়িত্ব নিতে পারবো না, আপনাদেরকে করতে হবে, তার মানে আমরা 9,25,000 টাকা দিয়ে ডাক্তার নিয়েছি 6 মাসের জন্য। তাহলে আমরা তো ঘর থেকে নিয়ে সেখানে বসতে পারবো না, আমরা সবটা দিকে খেয়াল রাখতে হবে। আমরা কাজ তো মানে এমন তো নয়, আমাদের মাস 2 আগে বহু টাকা কাজ হয়েছে, সেটা সবাই দেখেছে। ব্রিজের নিচের অংশও ক্ষত হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই ক্ষত হয়েছে, সেটা আজকের নয়। একটা কাঠ কোনোদিনও 6 মাসে খারাপ হয় না, এটা আপনি ভালো করে নিশ্চয়ই জানেন। ঠিক আছে, এটা খারাপ হয়েছে দীর্ঘদিন। এর আগে যারা ছিল তারাও কিছু করেনি, তার আগে ছিল তারাও কিছু করেনি। আমরা 6 মাসের জন্য যত প্রেশার আমাদের ঘাড়ে পড়ে গেছে, কারণ আমাদের এই মুহূর্তে দেখা যেটা যাচ্ছে যে ব্রিজের উপরে কাঠ জাস্ট রাখা রয়েছে গর্তগুলোকে বাঁচানোর জন্য, কোনো নাট বল্টু দিয়ে আটা নেই। না, আটা নেই তো, হ্যাঁ। কারণ রাখা রয়েছে এইটা কারণে, কারণ আমাদের কাজ হবে, কাজ খুব তাড়াতাড়ি শীঘ্রের মতো হবে, খুব চেষ্টা মতো। আমাদের খুলে রেখে দিলে শুধু হবে না তো, আমাদের চেষ্টা করতে হবে, কোনো রকম মানে পাড়াপাড়টা এখন চালিয়ে যেতে হবে। কিন্তু দড়ি দিয়েও তো বাঁধা যায়, যদি মিস্ত্রি না পায় দড়ি দিয়েও তো বাঁধা হবে যাবে। না, বল্টু আছে, বল্টু গলানো আছে, তকটা সরেও কোথাও যাবে না, কিছু যাবে না। তক্তা তো সরে যাচ্ছে, আমরা দেখলাম নিজে হাতে, এবং একজন এটা প্যাসেঞ্জার এখান দিয়ে। প্রতিদিন একটা দুটো করে কাঠ ভাঙছে, প্রতিদিন। আমরা তো কিন্তু এটা ভাঙা কাঠ না, এই কাঠগুলো রাখা কাঠ। কোনটা? ওই কাঠগুলো রাখা অবশ্যই কাঠ। রাখা হয়েছে। এবং হচ্ছে যারা যাত্রী তারাও হাতে করে তুলে দেখালেন। শুনুন, আমরা তো আর আগে যে সিস্টেম ছিল, আগে যে সিস্টেম ছিল 2 লাখ 3 লাখ টাকা যখন ডাক হতো তখন তারা ছাড়াতো। এখন তো আমাদের আমরা দেখলাম কাঠ ওখানে খালি রয়েছে, এবং যাত্রীরাও দেখলো। ঘাট ডাকতে গেলে, ঠিক আছে, ঘাটে অংশগ্রহণ করতে গেলে ওখানে আমাদের 20,000 টাকা করে দিতে হয়। 20,000 টাকা, তাহলে ঘাট পেলাম কি পেলাম না তার পরে চিন্তা। 20,000 টাকা ওখানে গুনতে হয় আগে। কাকে গুনতে হয়? ব্লক পঞ্চায়েত সমিতিতে প্রত্যেক মাসে? প্রতি মাসে নয়, যদি আমার ঘাট যদি ডাকতে যাই। কেন দিতে হয়? ওরা সিস্টেম করেছে ওটা, আমরা কি করবো? আমরা এই 10 জন মিলে ঘাট তো যে কোনো একজন পায়, আমরা 10 জন ডাকতে যাই, 10 জনকে 20,000 টাকার সময় দিয়ে কাটতে হবে, কেটে ঢুকতে হবে। কিন্তু আমার ঘাট না যদি পাই, আমার টাকাটা ফেরত আসে না। কোথা থেকে অত টাকা পাবো? এই টাকাটা কত টাকা দিতে হয়? এইটাতে এটা একজন না, যে টাকাটা দিতে হয় বলছেন 20,000 টাকা। ওটার জন্য কোনো বিল দেয় না, একটা বিল দেয় পঞ্চায়েত সমিতি, একটা বিল তাহলে দেয়। আপনাদের চালাতে তো কষ্ট হয় এটা। হ্যাঁ, তাহলে কিভাবে মেনটেন্স করেন, কোথা থেকে? এইভাবেই তো হচ্ছে, কি করবো? একবারে তো করা সম্ভব না, আমাদের পক্ষে কোনোদিনও একবার করা সম্ভব না। যখনই দায়িত্ব যখন আমাদেরকে দিয়ে দিয়েছে, কাঠটা দীর্ঘদিন খারাপ হয়ে এমন হালে চলে এসেছে, এখন আমাদের ঘাটে পড়ে গেছে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে সবসময় তো লোক তো চেপে রাখছে, কোনো দিক দিয়ে আগাতে দিচ্ছে না। ঠিক আছে, আমাদের কিন্তু আপনাদের এই সমস্যার কথা লিখিত কোথাও জানিয়েছিলেন? অবশ্যই পঞ্চায়েত সমিতি একাধিকবার জানানো আছে। সেখানে কোনো সাড়া দেয়নি? তাহলে যেহেতু সাড়া নেই, তাহলে জনগণের জন্য আমাদেরকে যেহেতু করতে হবে, আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা করছি, কাজ করছি। আমরা দুটো গাছের জন্য গেছিলাম, সেখানে গিয়ে অবজেকশন দিল। ঠিক আছে, চলো ওই অবজেকশনটা কী করে সলভ করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, ওই সমস্যাটা মিটে গেলে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে কাজ চালু করবো, খুব তাড়াতাড়ির মধ্যে। এইটা পোলটা এখন মিস্ত্রির কাছে যদি যায়, ওটা সারাতে এখন মোটামুটি সে বাজেট দিয়েছে 5 থেকে 6 লাখ টাকা। 9,25,000 টাকা দিয়ে ডাক নিচ্ছে, 9,25,000 টাকা ডাক নিচ্ছে। তাহলে এখন যদি 5 লাখ টাকা কোথা থেকে টাকা আসবে দাদা? কোথা থেকে আসবে? আমরা কি দাদা আমাদের টাকা নিয়ে এখানে বসি না? যাত্রীদের সুরক্ষা নিয়ে কি ভাবছেন? যাতে শুরু করি হয়েছে, দীর্ঘদিন ধরে পোলটা তো এরকম হালেতেই চলছে, বা দীর্ঘদিন ধরে কাটা নষ্ট হয়েছে। আজকে আমরা এই 6 মাসের ডাকটা নিয়েছি, আর শেষমেশ কাজে এসে এই জায়গাতে পৌঁছেছে, পোলটা এমন হাল পৌঁছে গেছে যে যাত্রীরা যাতায়াত করতে পারবে না। কিন্তু আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই পোলটা মেরামত করার জন্য। আমরা এই সবে 6 মাসের ডাক নিয়েছি 9,25,000 টাকা দিয়ে। এই মুহূর্তে তৈরি হতে আমরা সবটা করতে পারবো না, আমাদের একটু সময় দেওয়া হোক। আমরা তৈরি হয়ে চেষ্টা করছি পোলটাকে মেরামত করার জন্য। পঞ্চায়েত সমিতিতে এই মুহূর্তে কত টাকা জমা দেওয়া হয়েছে? আমাদের 1/2 টাকা জমা দেওয়া হয়ে গেছে। তার কাগজ পেয়েছেন? হ্যাঁ। কি অ্যাকাউন্টে দিয়েছেন না ক্যাশ দিয়েছেন? আমাদের ক্যাশ, অ্যাকাউন্ট পে হয় না, মানে ক্যাশ। ক্যাশ দিয়েছেন? Cash। ক্যাশের কাগজ আছে, কাগজ রিসিভ কপি আছে? হ্যাঁ, সব আছে। এটা কোন ঘাট? এটা গণেশপুর ফেরিঘাট। আপনার নাম? সুশান্ত দত্ত। দাদা, আপনার যে পেছনের ঘাটটা রয়েছে, মানুষের সমস্যা হচ্ছে যাতায়াতে, তারা অভিযোগ করছে, এবং গতকাল একটা টোটো হচ্ছে উল্টে গেছিল, এবং এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন, না কি ভাবছেন, চিন্তা ভাবনা? দেখুন, এই পোলটা আমরা যে সময় থেকে ডাক নিয়েছি 9,25,000 টাকা, 9,25,000 টাকার 3 মাসের 50%
টাকা 4,62,500 আমরা পেমেন্ট করেছি। তো এখন পোলের যা কন্ডিশান, সে কন্ডিশান সম্পূর্ণ ঠিক করতে গেলে প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা এখনও ওতে খরচ করতে হবে। সেটা কিন্তু অত টাকা দাগ নেওয়ার পরে কেন খরচ করতে হবে এত টাকা? পোলটা পুরো ড্যামেজ হয়ে গেছে। এর আগে যিনি নিয়েছিলেন তিনি কিন্তু পোলটা কোনো রিপেয়ারিং করেননি, এবং আমার কাছে যতটা খবর আছে বা ভিডিও সাহেবের কাছে এই বলকে পাবেন, তিনি কিন্তু সম্পূর্ণ টাকাও পেমেন্ট করেননি। ব্রিজের যে কন্ডিশন দেখছেন এই মুহূর্তে, মানে আপনি পাওয়ার পর কীরকম কন্ডিশন দেখছেন? কন্ডিশান এখন খুবই খারাপ, এখন খুবই খারাপ। অনবরত যারা যাচ্ছে তারা আমাদের এখানে যারা আছে তাদেরকে উল্টোপাল্টা কথাও বলে যাচ্ছে, ঠিক ঠিক পয়সাও দিচ্ছে না। সেটাও আমাদের একটা সমস্যা হচ্ছে, পয়সা আমাদের ঠিক উঠছেও না। তাহলে এবং হিসাব বলছে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা খরচ, মানে আপনার টেন্ডার জমা দেওয়া থেকে আরম্ভ করে এটা রক্ষণাবেক্ষণ। অবশ্যই 20 লক্ষ টাকা অবশ্যই খরচ। তাহলে কি করবেন? এদিকে ঘাটে টাকা উঠছে না বলছেন। ঘাটের টাকা উঠছে না, এবং আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম, বলকে আমরা আবেদন করেছি। পোলের এই অবস্থা আমাদেরকে সহযোগিতা করতেই হবে, কারণ এত টাকা ডাক নেওয়ার পরে আবার ওই সারানো আমাদের পক্ষে সম্ভব নয়। বিডিও সাহেব আমাকে আশ্বাস দিয়েছে যে আমরা দেখছি, যে কোনো দিক দিয়ে সহযোগিতা করে যদি আমরা পোলটাকে আবার মানুষের সুবিধার জন্য করতে পারি। এর একমাত্র এই আশপাশটায় একমাত্র যাতায়াতের পথ কিন্তু এই পোলটা, এই গণেশপুর পোলটা যদি ভেঙে যায় মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে। যারা কাজ করছে তাদের রুটি রোজগার তো বন্ধ হবেই, তার সাথে সাথে সাধারণ মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে। কি চাইছেন এখন? আমি চাইছি বিডিও পঞ্চায়েত সমিতিকে, যেহেতু আমরা এত টাকা নিয়ে ডাক নিয়েছি, এরপরে আমার যতটা সামর্থ্য, তারপরে আবার আমি 70-75 হাজার টাকায় অলরেডি সবটা পাল্টেছি। সামনেটা আপনি দেখতে পাবেন, সামনেটা পাল্টেছি, কিন্তু সবটা সম্ভব নয়। তারপরে অত টাকা খরচা করানোর পরে কোথায় পাবো আমি? তারিখটা আমার এই মুহূর্তে মনে নেই, আমার কাছে ঘরে পেপার আছে। আমি টাকা জমা দিয়েছি 50%, যেটা ওদের রুল অনুপাতে 3 মাসের দিতে হবে, আবার 3 মাসের। তো 3 মাসের 50% আমার 9,25,000-এর 4,62,500 টাকা আমি জমা দিয়ে পেপার নিয়েছি, এবং সেই ডেটে আবার যে টাকাটা আছে আবার আমি 4,62,000 টাকা পেমেন্ট দিয়ে দেবো। এবার সেখান থেকে আমাকে পঞ্চায়েত সমিতিকে যে কোনো প্রকারে আমাকে সহযোগিতা করতে হবে, নাহলে আমি পোলটা বাগাতে পারবো না। এটা কোন ঘাট? এটা হচ্ছে গণেশপুর ফেরিঘাট। আপনার নাম? আমার নাম প্রশান্ত বর, বর্তমান আমি এই ঘাটের ঘাট মালিক। আরও একটি নমুনা দেখাচ্ছি, দেখুন এইখানেতে কাঠের পাটা দেখুন কেমন ফাঁক, হাতে করে তুললাম, দেখুন যথেষ্ট ভারী কাঠটা, কিন্তু এই দেখুন ফাঁক। এখানে রাত্রিবেলা যদি কোনোভাবে সরে যায় পাটাটা, যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। দেখুন প্রত্যেকটা কাঠ খোলা, দেখুন প্রত্যেকটা কাঠ খোলা। এই হচ্ছে গণেশপুরের ব্রিজ। মানুষ পারাপারে, প্রাথমিক পরীক্ষার্থী, একের পর এক অসংখ্য মানুষের যাতায়াত, যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। তারই নজির স্থাপন হয়েছে গণেশপুরের ফেরিঘাটে। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি গণেশপুর থেকে। দেখুন, আমি সাধারণ মানুষ হিসেবে নথিপুর 1 থেকে আমি একটা বলতে চাই কথা, যে সাধারণ মানুষ চাইছে এবং প্রত্যেকটা ব্যক্তিই চাইছে এই বন্যা প্লাবিত এলাকায় প্রত্যেকটা বৎসর বন্যা প্লাবিত হয়ে হয় বাঁশের সাঁকো নাহলে কাঠের ব্রিজ ভেঙে তছনছ হয়ে যায়। তাতে করে এলাকার মানুষের যাতায়াতের পক্ষে কঠিনভাবে সমস্যায় পড়তে হয়। সামনে নথিপুর হসপিটাল, এদিকে খানাকুল হসপিটাল, বা কোনো ব্যক্তিকে যদি একটা কঠিন পরিস্থিতি অনুযায়ী যদি নিয়ে যেতে হয় কলকাতায় কোনো মেডিকেলে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়েও বিপদে পড়তে হয়। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকটা প্রশাসনিকের কাছে আমার আবেদন, এই কাঠের ব্রিজ বাঁশের ব্রিজ ত্যাগ করে যদি কংক্রিট ব্রিজ আগামী দিন করা হয়, তাহলে এই বিশাল একটা এরিয়ার মানুষ উপকৃত হবে। দেখুন, আমরা এখন দাঁড়িয়ে আছি গণেশপুর নদীর পশ্চিম পাড়ের দিকে। তা আমাদের যে নথিপুর হসপিটাল সেটা যে পূবের পাড়ের দিকে। তা যখন বন্যার সময় ওই ব্রিজ যখন ভেঙে যায়, তখন কোনো অসুস্থ ব্যক্তিকে যদি আমরা হসপিটালাইজ করতে চাই, তাহলে আমরা কিন্তু পারছি না। তা সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে নথিপুর যে হসপিটাল, মানে বিষক্রিয়া হলে, মানে সাপে কামড়াক, কুকুরে কামড়াক, একমাত্র এই নথিপুর হসপিটাল ছাড়া আর এখানে কোনো জায়গায় পাওয়া যায় না। তাই সেই অসুস্থ ব্যক্তিকে ওই নথিপুর নিয়ে যাওয়ার জন্যে
ওই বন্যার সময় যখন ব্রিজ ভেঙে যায় তখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তাই প্রশাসনিক লেভেলের কাছে, প্রত্যেকটা প্রশাসনিক লেভেলের কাছে আমার একটা অনুরোধ, আগামী দিন যাতে এই গণেশপুর ব্রিজ কংক্রিট হয় এবং লতিফপুর ব্রিজ কংক্রিট হয়, তাই প্রশাসনিক লেভেলের কাছে আমাদের গ্রামবাসী হিসেবে আমাদের অনুরোধ রইল। আগামী দিন আমরা এইটা দেখতে চাই, পাকা ব্রিজ। আপনার নাম পরিচয়? নাম সুদাম চচ্চড়ি, লতিফপুর 1। আমার লতিফপুর 1-এ বাড়ি। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজী সাংবাদিকতা। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু। 2025 থেকে 26 শিক্ষাবর্ষে নতুন সুযোগ। নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর। হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। আধুনিক পরিকাঠামো, মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত। WBUHS ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, INC ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, WBNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান, পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা, যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক। 5 বছরের অভিজ্ঞতা ও 2টি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। যে কোর্সগুলোতে ভর্তি চলছে: 1 GNM, 2 BSc। ইনস্টিটিউটের পরিকাঠামো। পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস, প্রশস্ত ভবন, শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে। এছাড়াও নার্সিং ড্রেস পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে, যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্য: 2026 শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন। আগ্রহী ছাত্রছাত্রীরা 9907364440 নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন। নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক। জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স। উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন, বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স। জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছে ধামাকা অফার। এখন একটি ফ্রিজ কিনলেই পেয়ে যাবেন 3 লিটার অথবা 5 লিটারের প্রেসার কুকার সম্পূর্ণ বিনামূল্যে। জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে। ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে। শুধু তাই নয়, LED টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে। এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও 2500 টাকার উপরে যে কোনো কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। জয়গুরু উড ফার্নিচার বারোখানা, পানশিউলি বাজারের দীর্ঘ 25 বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। দীর্ঘ 25 বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার, যেমন কাঠের খাট, আলমারি, ড্রেসিং টেবিল, খাবার টেবিল এবং স্টিলের আলমারি, খাট, ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে। এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুন ভাবে। এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং, LG, ওয়ালপুল, গোদরেজ, হায়ার, IFB, কম্পিউটারের মতো নামি দামি কোম্পানি ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, টিভি, সাউন্ড সিস্টেম, গ্রিজার, মিক্সচার মেশিন এবং কেন্ট, অ্যাকোয়াগার্ড, পিওরিট কোম্পানির জলের ফিল্টার পাবেন 10 থেকে 15% ছাড় এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার। এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার 1 বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা। এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস ওভেন, লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দামে।
এখন বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিনে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট, ডিনার সেট, কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে, যা আপনার প্রিয়জনদের মন জয় করবে। জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানি চেয়ারে রয়েছে বিশাল কালেকশন। এখন 10 পিস চেয়ার কিনলে 1 পিস চেয়ার পাবেন একদম ফ্রি। আপনারা আসুন, দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং 2500 টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের তরফ থেকে। আমাদের ঠিকানা পানশিউলি বাজার, মারোখানা, শাখা হানুয়া অধিকারী পাড়া, হানুয়া বন হিজড়ি। প্রোপাইটার অশোক অধিকারী। বিশদে জানতে যোগাযোগ করুন 7602541074 অথবা 7501228429 নম্বরে। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।